স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন রেহানা। হাঁটলেন সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পর্যন্ত শেষ হওয়ার পথে নির্মাণ কাজ। এবং সারা দেশে স্কুল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণে প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেয়া হবে শনিবার থেকে ৪ জানুয়ারির মধ্যে পাবে সবাই। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এদিকে বর্ণিল আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশও। ফানুস উড়িয়ে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নামে সব বয়সী মানুষের ঢল। আস্তে আস্তে তেজদীপ্ততা ছেড়ে মলিন হতে শুরু করেছে সূর্যিমামা। ডিমের কুসুমের মতো গোলাকার সূর্যটা দেখে মনে হতে পারে কপাল জুড়ে লাল টিপ দিয়ে সেজেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। তবে সাজবেই না কেন, আজ যে তার বিদায় নেওয়ার পালা। ২০২১ সালের শেষ সূর্যাস্ত দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত শহর কক্সবাজার। সাগর তীরে সবার দৃষ্টি ছিল সূর্যের দিকে। নতুন বছরে সুস্থ ও স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা সবার। লাস্ট সূর্যাস্ত আজকে বছরের শেষ দিন। পুরানো বছরের সমস্ত গ্লানিগুলো ভুলে গিয়ে নতুন উদ্যমে সুন্দর হোক আগামীর বাংলাদেশ। আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা যেন পাই। করোনামুক্ত একটা চমৎকার দেশ। পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা, পর্যটকে ভরে যাক কক্সবাজার। নিরাপত্তা নিয়ে আনন্দ উপভোগ করুক পর্যটকরা। আগের কক্সবাজারকে আমরা ফিরে পাবো এবং পর্যটকরা এসে নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের কক্সবাজারকে আনন্দ উপভোগ করতে পারবে। আর পুরনো বছরের ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে চায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যাশা পূরণ করতে চায় পর্যটকের। কক্সবাজারকে ঘিরে যেন মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জন্য ট্যুরিস্ট পুলিশ পূরণ করতে পারে। বছরের শেষ দিনটিতে কক্সবাজারে অবস্থান করছেন লাখেরও বেশি পর্যটক। একটি নতুন সূর্য, একটি নতুন বছর। হতাশা আর বিষাদের মেঘ কেটে নতুন বছর বয়ে নিয়ে আসবে অনাবিল প্রশান্তি ও সমৃদ্ধি, এমনটাই প্রত্যাশা সবার। তবে করোনা যেহেতু এখনও বিদায় নেয়নি, তাই যে কোনো বিপর্যয় এড়াতে নতুন বছর আরও সতর্ক থেকে এই মহামারী মোকাবেলার পরামর্শ বিশিষ্টজনদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2021কে বিদায় দিয়ে 2022কে বরণ করে নিতে কক্সবাজার সৈকতে যে ভিড় করেছেন লাখো দেশি বিদেশি পর্যটক, এ বিষয়ে আমরা আগের রিপোর্টটি দেখলাম। এবার আমরা বর্ণিল আয়োজনে যে পিছিয়ে নেই বাংলাদেশও, আর ফানুস উড়িয়ে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে সব বয়সী মানুষের ঢল নেমেছে, সেই রিপোর্টটি দেখব। কিংবা বিধিনিষেধের কমতি ছিল না, তবুও বিন্দু মাত্র ছেদ পড়েনি নতুন বছর বরণ উদযাপনে। বর্ণিল আলোক ছটায় ছেয়ে গেছে রাজধানীর আকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধনহারা উচ্ছ্বাস সবার মধ্যে। 21 সালের যে ভুল ভ্রান্তি ছিল, সেই ভ্রান্তিগুলো কাটিয়ে উঠে আমরা 22 সালে নতুনভাবে সবকিছু শুরু করব। এই একটা দিন আমরা মিস করতে চাই না, বিশেষ করে আমরা যারা ক্যাম্পাসের হলে থাকি বা ক্যাম্পাসের আশপাশে বা আমরা বিভিন্ন ম্যাচে থাকি। নতুন বছরে সবার প্রত্যাশা মুক্তি মিলবে মহামারী থেকে, দেশ এগিয়ে চলবে সমৃদ্ধি, অগ্রযাত্রা, মানবিকতা আর অসাম্প্রদায়িকতার পথে। করোনার সময় দীর্ঘ সময় যে একটা সংকট গেছে, সংকটটা কাটিয়ে সবাই আমরা নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে পারবো। আমাদের জীবনে সবাই মনের আশার জন্য 22 সালে পূরণ হয়। নতুন বছর বরণে রাজধানীর বিভিন্ন স্থাপনা সেজেছে আলোক সাজে। সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। শুক্রবার সকাল 7:30টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৌষে শিশির ভেজা সকালে আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি বোন রেহানাকে সাথে নিয়ে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে সেতু অতিক্রম করেন। তিনি সেতুর 7 নম্বর খুঁটি থেকে 18 নম্বর খুঁটি পর্যন্ত 1650 মিটার পথ পায়ে হাঁটেন। এরপর আবার গাড়িতে উঠেন। প্রধানমন্ত্রী গাড়ি যোগে মাওয়া প্রান্ত দিয়ে সকাল 7:50 সেতুতে ওঠেন আর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরায় সেতুর সার্ভিস এরিয়া 2-এ তিনি নাস্তা সেরে আবার পদ্মা সেতু অতিক্রম করেন 9:57 এরপর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে সড়ক পথেই গণভবনে ফিরেন। প্রধানমন্ত্রী 2015 সালের 12 ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2018 সালের 14 অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এছাড়াও কপ্টারে করেও তিনি সেতু প্রত্যক্ষ করেছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে চলছে শেষ পর্যায়ের কাজ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু জৌলস ছড়াচ্ছে নদীর দুই পাড়ে। মূল অবকাঠামোর পর বাকি শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির মর্যাদার প্রতীক পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন জৌলুস ছড়াচ্ছে নদীর এপার ওপার। দুপারের সেতু বন্ধনে এখন পদ্মা পাড়ের মানুষ আপ্লুত। 6.15 কিলোমিটার মূল সেতুর 8টি মুভমেন্ট জয়েন্টের সবগুলোরই কংক্রিটিং সম্পন্ন হয়েছে। এখন দুটির জয়েন্টও বসে গেছে। একই সঙ্গে সেতুর ঘষামাজাও চলছে। সেতুর প্রকৃত রূপ ফোটাতে ব্যস্ত কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর চমৎকার নির্মাণ শৈলী ফুটে ওঠায় খুশি পদ্মা পাড়ের মানুষ। দক্ষিণ অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে। পদ্মা সেতুটা আমাদের ভাগ্য বদলের স্মারক। পদ্মা সেতু দেখে এটা আমাদের দেশের অনেক বড় একটা অর্জন। পদ্মা সেতু দেশ বিদেশে আলোচিত নানা কারণে। বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এমন সেতু নির্মাণ বিস্ময়কর। প্রকল্পের শেষ পর্যায়ে আছি, তো এখন যেটা হচ্ছে কোনো কাজ তো আস্তে আস্তে শেষ হবেই। একটা শেষ পর্যায়ে কি হয়েছিল, এখন আমরা এক্সপানশন জয়েন্ট এগুলো আমাদের আর 2টা বাদ আছে। 9টার মধ্যে 2টা বাদ আছে, 2টা হয়তো আগামী মাসের মধ্যেই হয়ে যাবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89% বেশি। মূল পদ্মা সেতুর অগ্রগতি প্রায় 96%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের ওয়ার্ম আপে কাজ হবে না। হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। আন্দোলনে চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। তারা নিজেদের ব্যর্থতার দায়ও সরকার উপর চাপাতে অপচেষ্টা করে। যাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তারা সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের পতন আন্দোলন এসব মুখরোচক শব্দ ব্যবহার করে কোনো লাভ নেই। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সহ আমন্ত্রিত অতিথিরা। সংবিধানের 95(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে বৃহস্পতিবার হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি 2023 সালের 25 সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ছুটির দিনে গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের 2 মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
সমর্থকদের পদচারণা এখন মুখর নগরীর বিভিন্ন পাড়া মহল্লা। যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থীরা। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে বিস্তারিত। নগর জুড়ে ভোটের আমেজ। সমর্থকদের নিয়ে প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। ছুটির দিনেও থেমে নেই গণসংযোগ। শুক্রবার সকালে গণসংযোগ চালিয়েছেন সরকার দলীয় প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আরেকবার নির্বাচিত করতে ভোট প্রার্থনা করেন। যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা, পরিবেশের উপরে জোর দিয়ে খাল খনন এবং পুকুরগুলি এবং মাঠ করা, পার্ক করা, এই কাজগুলিকে করতে চাচ্ছি বেশি। এদিকে জুম্মার নামাজের আগে প্রচারণায় ব্যস্ত ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এ সময় বিরোধী প্রার্থীর সমালোচনা করে তিনি যানজট ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আশ্বাস দেন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এবং সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এই রাস্তাগুলি প্রশস্ত করা দরকার। এদিকে নগরবাসী বলছে শহর থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করবে এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই মেয়র হিসেবে দেখতে চান তারা। এমন একজনকে নির্বাচিত করা উচিত যাতে এই ধরনের সমস্যাগুলো অন্তত কিছুটা হলেও কমে আসে। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। মেয়র পদে 7 জন প্রার্থী থাকলেও প্রচারণায় দেখা যাচ্ছে আইভী ও তৈমুরকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে। এজন্য স্কুলে স্কুলে বই বিতরণের প্রস্তুতিও শেষ হয়েছে। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। রঙিন মলাটের ভেতর নতুন কাগজের চিরচেনা গন্ধ। প্রাণহীন পরম বন্ধু বই নামক এই জ্ঞান ভাণ্ডারের সঙ্গে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মিলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। স্কুলে পৌঁছে যাওয়া নতুন বই যত্ন সহকারে গুছিয়ে লাল সবুজের রঙে ছাপানো ব্যাগে ভরে প্রস্তুত করা হচ্ছে বিতরণের জন্য। তবে প্রতিবার দেশব্যাপী ঘটা করে বই উৎসব হলেও এবার তা হচ্ছে না। বাড়ছে দিচ্ছে করোনা পরিস্থিতি। তবে শিক্ষার্থীদের বই বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই উৎসবের আমেজ খুঁজে পাচ্ছেন শিক্ষকরা। আমরা যে নতুন বই দিব সেজন্য আমরা আজকে শুক্রবার তারপরেও আমরা কাজ করছি। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন করোনা কারণে বই উৎসবটা সেইভাবে হচ্ছে না। আমাদের মধ্যে একটা নতুন ভালো লাগা কাজ করছে যে কালকে বিনামূল্যে বই পাবো আমরা। বইটা তো সঠিক সময়ে পাচ্ছে স্টুডেন্টরা, তার জন্য খুব ভালো লাগছে। কয়েক ধাপে ভাগ করে 12 কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল বই চলে এসেছে। শতভাগ বই পেয়েছি। ক্লাস 6-এরও শতভাগ বই পেয়েছি। বই হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারা যে আনন্দিত হয়ে লেখাপড়া আরম্ভ করে, এটা আমরা প্রতি বছরই এখন দেখতে পারি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে উপজেলা শিক্ষা অফিস হয়ে গত 25 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। নতুন ঠিকানা পূর্বাচলে নতুন বছরের প্রথম দিনই শুরু হচ্ছে 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। শুক্রবার মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, সীমাবদ্ধতা নিয়েই শুরু হচ্ছে এবারের মেলা। এবারে স্টলের সংখ্যা কমে অর্ধেক করা হয়েছে। এবারে মেলায় থাকছে বিদেশি 11টি স্টল। কাঞ্চন ব্রিজের কাছে পূর্বাচল 4 নম্বর সেক্টরে 20 একর জমির উপর গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। করোনার কারণে 1 বছর বন্ধ রাখার পর প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে এখানে। এবার আমরা $51 বিলিয়ন একটা টার্গেট ফিক্স আপ করেছি আমাদের এক্সপোর্টে। যতদূর করা যায় আমরা চেষ্টা করব যাতে করে এর মাধ্যমে আমাদের প্রোডাক্ট পরিচিতি লাভ করে এবং আন্তর্জাতিক মার্কেটে আমরা সেই সুযোগটা পাই। মাসব্যাপী এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে 162টি স্টলের বরাদ্দ দেওয়া হয়েছে সেন্টারটির 2টি হলে। রয়েছে 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, ফুড স্টল থাকছে 15টি। বাংলাদেশের বাইরে এই মেলায় অংশ নিচ্ছে ভারত, তুরস্ক সহ 8টি দেশ। এটা তো প্রথমবার যেমনটা চেয়েছিলাম তেমনটা করতে পারি নাই। জায়গা কমে গেছে, স্টলগুলা কমে গেছে। অনেক যারা আসার কথা তারা প্রথমবার অনেকে রিস্ক নিতে চায়নি,
তারা মনে করছে কি হবে, তাদের ইনভেস্টমেন্টটা ঠিক হবে কিনা। ইপিবির ভাইস চেয়ারম্যান জানান, আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি 220টি সিসিটিভির আওতায় থাকবে পুরো মেলা প্রাঙ্গণ। সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না। মেলায় প্রবেশ মূল্য 40 টাকা, শিশুদের জন্য ধরা হয়েছে 20 টাকা। কয়েক বছর ধরেই হবে হবে করেও হচ্ছিল না। অবশেষে 2022 সালের প্রথম দিন থেকেই পূর্বাচলের এই মেলা প্রাঙ্গণ দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে। এখন দেখার বিষয়, করোনা থেকে ঘুরে দাঁড়ানো অর্থনীতিতে কতটুকু সাড়া ফেলতে পারে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে সবচেয়ে বড় এই মেলা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। মালয়েশিয়ায় কাগজপত্রহীন অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হয়েছে। এর মেয়াদ আরও 6 মাস বাড়ানোর জন্য বাংলাদেশ হাইকমিশন দেশটির সংশ্লিষ্ট দফতরে অনুরোধ জানালেও সাড়া মেলেনি। বিভিন্ন শর্তের বেড়াজালে অনেক অবৈধ অভিবাসী বৈধ হতে না পারায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শঙ্কায় আছেন অনেক প্রবাসী বাংলাদেশীও। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই 2020 সালের 16 নভেম্বর রিক্যালিব্রেশন লেবার ও রিক্যালিব্রেশন রিটার্ন নামে দুটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার। তবে 2 দফায় বাড়ানো রিক্যালিব্রেশন লেবার কর্মসূচির আওতায় বৈধ হওয়ার শেষ সময় 31 ডিসেম্বর পর্যন্ত। অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযানে নামবে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন শর্ত থাকায় অনেক অবৈধ অভিবাসী বৈধ হওয়া থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন। আবার যারা রিক্যালিব্রেশন লেবার প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের অনেকের এখনো ভিসা না মেলায় তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। বৈধকরণ প্রক্রিয়ায় আমরা বর্তমানে রেজিস্ট্রেশন, ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল সম্পন্ন করলেও এখনো পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত ভিসা হাতে পাইনি, যার কারণে মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আমরা অনেক আতঙ্কের ভিতরে দিন পার করতেছি। আমরা চাই বাংলাদেশের হাই কমিশনার বা হাই কমিশনার যে কর্মকর্তারা আছে তারা এই দেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ তাদেরকে করবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে বৈধতার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমরা জানি যে 31 ডিসেম্বর যে রিক্যালিব্রেশন বৈধতার মেয়াদ সেটি ঘোষিত মেয়াদ শেষ হচ্ছে। আমরা ইতিমধ্যে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছি কূটনৈতিক পত্রের মাধ্যমে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের যে আপনার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, 3টি মন্ত্রণালয়কে আমরা চিঠি লিখেছি এবং অনুরোধ করেছি এটি আরও 6 মাস বাড়ানোর জন্য। আমরা অপেক্ষা করছি এখন তাদের সিদ্ধান্তের জন্য। রিক্যালিব্রেশন লেবার প্রোগ্রামে এখনো পর্যন্ত প্রায় 1 লাখ বাংলাদেশি কর্মী বৈধতার আবেদন করেছেন এবং রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে এ পর্যন্ত 26,000-এরও বেশি বাংলাদেশি দেশে ফিরে গেছেন। এদিকে মালয়েশিয়ায় চলমান মহামারী করোনা সংক্রমণ রোধে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, কাজের কর্মঘণ্টা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চালালেও আন্তর্জাতিক মান নির্ণয়ে ক্রমেই বদলাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন নীতি। আর এই জটিলতায় নতুন করে বৈধতা নিয়ে সংশয় কাটছে না মালয়েশিয়া প্রবাসীদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফ্রান্সে আবারও করোনার সুনামি শুরু হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে আক্রান্ত হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। বর্তমানে আক্রান্তদের মধ্যে 62% বেশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 5ম ধাপের এই করোনার ঢেউ পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবু রিপোর্ট। ফ্রান্সে করোনার সুনামি বয়ে যাচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন রেকর্ড 2 লাখেরও বেশি মানুষ। গেল 7 দিনের এক হিসেবে দেখা গেছে দেশটিতে এখন গড়ে প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে বেশিরভাগেরই করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ধরা পড়ছে। এদিকে অবস্থার উন্নতি ঘটেনি ইলদো ফ্রান্সেও। এই ইলদো ফ্রান্সের বিভিন্ন এলাকা প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা, যেখানে বসবাস করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফ্রান্সে করোনার এই 5ম ধাপের ঢেউ এখন বাংলাদেশি কমিউনিটিতেও। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কোনো না কোনো প্রবাসী বাংলাদেশি। করোনার এই সুনামি ঠেকাতে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ। রাজধানী প্যারিস সহ আর অনেক শহরেই বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান, অন্যথায় গুনতে হবে জরিমানা। 2020 সালের 31 থেকে এখানে একটু ব্যতিক্রম। এখানে যেমন মানে কবুপুর অথবা যেটাকে শব্দকালীন আনা হয়নি, কিছুটা কি বলে একটু করা হয়েছে, সংকীর্ণ করা হয়েছে এবং
রেস্ট্রিকশনের ভিতরে আনা হয়েছে। বিশেষ করে আবারও এই বছরে আগামীকাল থেকে সবার জন্য মাস্কটা ওপেনলি বাধ্যতামূলক করা হয়েছে এবং রাস্তাঘাটে চলতে হলে আমাদের এটা ইউজ করতে হবে। করোনার আক্রান্তের যে অবস্থা দেখছি তাদের অনেকই ভয়াবহ অবস্থা। গত 24 ঘন্টায় 2 লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে ওমিক্রনে। তো সুতরাং সাধারণ চলাচলের ব্যাপারে কিছুটা তো শঙ্কা কাজ করছে এবং সাবধানতার সাথে আমাদেরকে ভ্রমণ করতে হচ্ছে। আর নতুন বছর উপলক্ষে আতশবাজি সহ অন্যান্য অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে নানা শঙ্কায় রয়েছেন সাধারণ মানুষজন। তবে সরকারের তরফ থেকে কোনো ধরনের আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই সাথে খুব দ্রুত সবাইকে টিকা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার থাবায় সবচেয়ে খারাপ সময় পার করছে আয়ারল্যান্ড। প্রতিদিনই শনাক্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আর এই অবস্থায় স্থানীয়দের পাশাপাশি সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ একদিনে শনাক্তের সংখ্যা 20,000-এরও বেশি। করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। দ্রুত সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মাঝে। গেল একদিনে 16,000-এরও বেশি আক্রান্ত হয়েছে, যা আয়ারল্যান্ডে এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ। এভাবে বাড়তে থাকলে আমরা ভবিষ্যতের দিনগুলো নিয়ে চিন্তিত। নতুন বছরের শপিং এবং বিভিন্ন অনুষ্ঠানের কারণে আরো বেড়ে যেতে পারে। তাই আসছে দিনগুলোতে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি আমরা। এদিকে দেশটিতে অন্তত 94% প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকলেও করোনা রোধে পর্যাপ্ত কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এদিকে দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। ব্যবসায় মন্দাভাব দেখা দেয় অনিশ্চয়তা রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় বিগত বছরগুলোতে বড়দিন ঘিরে মাসব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা ভালো চললেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে বেচা বিক্রিতে দেখা দিয়েছে মন্দাভাব। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারে সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকার পরেও ব্যবসা বাণিজ্য গত 2 বছরের মতোই সাউথ আফ্রিকাতে ডিসেম্বর মাসটা ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতির এমন অবনতি হতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতিতে কর্মসংস্থান হারানোর শঙ্কা করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন রূপ ওমিক্রন প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবন জীবিকায়, সমাজ আর সামাজিকতায়। করোনা মহামারীতে দীর্ঘ ক্ষয়ক্ষতিতে নানা প্রতিবন্ধকতায় উৎসবের আমেজ হারিয়েছে দেশটির রাষ্ট্রীয় এবং ধর্মীয় দিবসগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওশিনী অঞ্চলের দেশটিতে বিগত কয়েকটি সফরে টাইগারদের ব্যক্তিগত ভালো পারফরমেন্স থাকলেও এবার দলগত পারফরমেন্সের মাধ্যমে বাজে সময় কাটিয়ে উঠতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর 4টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফলাফলটা কখনোই কথা বলেনি বাংলাদেশের পক্ষে। তার উপর নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে শতভাগ সফল কিউইরা। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ডে পাড়ি দেয় মুমিনুলরা। দুদিনের প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতাটাও মন্দ নয়। আর তাই তো পরিসংখ্যান নিয়ে না ভেবে দলগত পারফরমেন্স দিয়ে নতুন বছরে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় মুমিনুলরা। নিউজিল্যান্ডে অবশ্যই আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আমরা টিম ওয়াইজ যদি খেলতে পারি তখন জিততে পারি। নতুন বছরে ভালো ক্রিকেট খেলতে চাই, ভালো অবস্থায় নিয়ে যেতে চাই বাংলাদেশ। আমরা যে মিস্টেক গুলো করেছি আমরা ওইগুলা থেকে আমরা এই বের হয়ে কিভাবে ভালো খেলা যায় চিন্তা ভাবনাই করছি। দলে নেই তেমন কোনো সিনিয়র ক্রিকেটার, তবে বছর জুড়ে লাল বলে ছন্দ দেখিয়েছেন লিটন দাস। আছেন অভিজ্ঞ মুশফিকও। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করতে হলে ওপেনার সাদমান শান্তদের দিতে হবে আস্থার প্রতিদান। পাশাপাশি জয় ও ইয়াসির আলীদের রাখতে হবে ভূমিকা। যারা এখন আছে তারা বর্তমানে ভালো ওপেনার, যে তামিম বের করে, আর তামিম বের তো বাংলাদেশের 1 নম্বর ওপেনার, ওয়ার্ল্ডের কয়েকটা ওপেনারের মধ্যে একজনই। তো এখন কারো না কারো আপনার এই জায়গাটা আপনার
নিতে হবে অথবা দেখাতে হতে সুযোগ দিতে হবে। উইকেট বিবেচনায় নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি দায়িত্বটা নিতে হবে পেসারদের। টাইগার অধিনায়ক মনে করেন সেই কাজটা বেশ ভালোভাবেই করে দেখাবেন তাসকিন এবাদতরা। পাশাপাশি ফিল্ডিং নিয়েও বাড়তি ভাবনা আছে টাইগারদের। আমাদের যে কটা পেস বোলার আছে আপনার তাসকিন দেখেন, তাসকিন কিন্তু আপনার লাস্ট যে কটা টেস্ট ম্যাচ খেলতে সব কটাতে খুব ভালো বল করেছে। তারপরে এবাদত লাস্ট দুইটা টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে। তা আমি ওদের দেখার জন্য আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, বিশেষ করে আমার নিউজিল্যান্ড সিরিজে। তো ওদের জবটা একটু হয়তো অনেক বেশি এই সিরিজে। তা আমি ওদের নিয়ে আমি খুবই কনফিডেন্স ক্যাপ্টেন হিসেবে। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে ভালো ছন্দে, যদিও তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই দলে। ভারতের বিপক্ষে সম্প্রতি সিরিজ হারায় ঘরের মাঠে তারাও চাইবে ঘুরে দাঁড়াতে। আর তাই বলাই যায় মাউন্ট মঙ্গানুয়ে কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফারজানা মুমু, সময় সংবাদ। নিউজিল্যান্ড সফর সবসময় কঠিন। সাকিব তামিমদের মতো সিনিয়ররা না থাকায় এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে। সময় সংবাদে কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে চাপ থাকলেও অপেক্ষাকৃত নতুন দল ভালো খেলবে এমন প্রত্যাশা বিসিবি প্রধানের। নিউজিল্যান্ড আমাদের জন্য না, সবার জন্যই কঠিন। ওখানে যে যায় সেই হারে। ওখানে গিয়ে কারো পক্ষে, যে কোনো দলের পক্ষে জিতে আসাটা অনেক কঠিন। সো এটাই হলো রিয়েলিটি। কম্পারেটিভলি নতুন টিম গেছে, আমাদের সিনিয়র প্লেয়াররা বলতে গেলে নাই, অনেকেই নাই। এখানে আপনারা জানেন তামিম নাই, সাকিব নাই, মাহমুদুল্লাহ রিয়াদ নাই, এই প্রথম কোনো সিরিজে। সো কম্পারেটিভলি ইয়াঙ্গার টিম। ভালো খেলাটাই হলো বড় কথা। আমরা চাই ভালো ক্রিকেট খেলুক, ওখানে গিয়ে ভালো ক্রিকেট খেলুক। তবে অনেক প্রেশার নতুন টিমের উপরে। মাঠের মিলান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরের নানা আলোচনা সমালোচনা। বিগত বছরে পুরোটাই অস্বস্তিতে কেটেছে টাইগারদের। উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটারদের অভ্যন্তরীণ কোন্দল। কোচ ইস্যুতেও ছিল তর্ক। 2022 হতে পারে টাইগারদের ব্যর্থতার এ বৃত্ত ভাঙ্গার বছর। তবে সেক্ষেত্রে মূল দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। 7 টেস্ট, 12 ওয়ানডে আর 27টা টি20। জয়হার নিক্তিতে পরিমাপ নয় সামগ্রিক প্রেক্ষাপটে 2021 সাল যেন অস্বস্তির বছর বাংলার ক্রিকেটের জন্য। ক্যারিবিয়ান সিরিজে শুরু, পাকিস্তানে শেষ, আলোচনার চেয়ে সমালোচনাই যেখানে বেশি। নতুন বছরের পুরোটা জুড়েই থাকবে ক্রিকেট আর ক্রিকেট। আন্তর্জাতিক ঠাসা সূচি আছে, ঘরোয়া ব্যস্ততা। কোভিডকালে যে চ্যালেঞ্জ বাড়বে আরও। কোথায় উন্নতি করতে হবে টাইগারদের, কিভাবে সাজাতে হবে পরিকল্পনা, বিশ্লেষকরা দিলেন সেই টোটকা। এই বছরটা মোটামুটি আমরা যদি রিবিল্ডিংয়ের জন্য ভালোভাবে ব্যবহার করি, একটু ধৈর্য ধরি এবং সিলেক্টররা যদি একটু যত্ন নিয়ে সেই কাজটা করে এবং সবাই পাশে থাকে, একটু সাহায্য করে, সফলতা বা ব্যর্থতা সেটা নিয়ে খুব ঘাটাঘাটি না করি আমরা, তাহলে আমাদের হয়তো এই ফেজটা আমরা দ্রুত পার করে দিতে পারবো। তবে আছে সমন্বয়হীনতা। বিশেষ করে ক্রমশই দীর্ঘ হচ্ছে ক্রিকেটার ম্যানেজমেন্ট আর কোচিং প্যানেলের দূরত্ব। টানা ব্যর্থতার পরেও এই ওপেন সিক্রেট আমলে নেয়নি বিসিবি। নতুন বছরে যে সংকট না ঘুচলে আসবে না সাফল্য। প্লেয়ার্স, কোচ, ম্যানেজমেন্ট সব একটা রেসপেক্টফুল রিলেশনশিপ দরকার। অনেক সময় যেটা হয় যে কোনো খেলোয়াড়কে অপছন্দ করলে আমরা কোচকে ব্যবহার করি সেই খেলোয়াড়কে কোণঠাসা করার জন্য। এতে কিন্তু হয়তো কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু অ্যাজ আ হোল টিমের যে কালচারটা সেটা বিঘ্নিত হয়। কিন্তু সব মানে ওই জায়গাটা খুব প্রফেশনালি আমার দেখা উচিত। তবে শুধু বোর্ডই নয়, দায় আছে সংশ্লিষ্টদেরও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে ক্রিকেটারদের মন্তব্য জুগিয়েছে সমালোচনার খোরাক। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। মূল ব্যাপারটা তো ক্রিকেটারদের নিজেদেরই, খেলোয়াড়দেরকেও একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ তারাও একটা রোল মডেল হিসেবে সবার সামনে থাকে। আমরা দেখতে চাই যে তারা তাদের ব্যাপারে রেসপেক্টফুল, প্রত্যেকের ব্যাপারে রেসপেক্টফুল। সংকট উত্তরণে খেলতে হবে একটা দল হয়ে। এর আগেও যে বন্ধুর পথ পাড়ি দিয়েছে টিম টাইগার, হয়ে যাক আরও একবার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন রেহানা। হাঁটলেন সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পর্যন্ত শেষ হওয়ার পথে নির্মাণ কাজ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।